আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের তৃতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ওর প্রতিটা ছোঁয়া আমার শরীরে অনুভূতি বাড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে আমরা দুজন মিলিত হলাম। বেশ কিছুক্ষণ সময় এভাবে কেটে গেল। হঠাৎ এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দরজায় খটখট শব্দ শুনে রাফির চেহারায় বিরক্তির ছাপ ফুটে উঠল। তার ভালোবাসার মাঝে কেউ ডিস্টার্ব করুক, এটা তার একদম পছন্দ না। তার উপর আবার এমন অবস্থায়, এটা যেন সে একদমই মেনে নিতে পারল না। এদিকে দরজায় খটখট শব্দ হয়েই যাচ্ছে। আমিও কিছু বলতে পারছি না। এবার রাফির খুব রাগ হচ্ছে। সে আমাকে বলে, এমন সময় কোন ফাজিল এসে দরজায় টকটক করছে বলো তো? ইচ্ছা করছে উঠে গিয়ে কানের নিচে দুটো মারি। আমি বললাম, বলতে তো পারলাম না কে এলো, তবে যে এসেছে তার মনে হয় বেশি তাড়া। রাফি বলে, পুরো মোডটাই খারাপ করে দিল। আমি বললাম, আমি দেখে আসছি। রাফি বলে, এই বলে সে আমার উপর থেকে নেমে কোমর অবধি পাতলা চাদর টেনে হেলান দিয়ে শুয়ে পড়ে। আমি উঠে তাড়াতাড়ি একটা নাইট ড্রেস পরে দৌড়ে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখি আর কেউ নয়, রাইসা এমন করে দরজা ধাক্কাচ্ছে। আমি কিছু বলার আগে সে আমাকে বলে, এতক্ষণ কি করছিলি আপু? সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, দরজা খোলার কোনো নামগন্ধই নেই। আমি বললাম, ও একটু চোখ লেগে এসেছিল। রাইসা বলে, ও তাই বল। আমি বললাম, কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই তো বলেছিলি তোর আজ লেট হবে। রাইসা বলে, আর বলিস না, আমার এক বান্ধবী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই আজ আড্ডা ক্যান্সেল। এজন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। রাইসার কথাগুলো আমার ঠিক হজম হলো না, কারণ স্বপ্নে রাইসা বলেছিল প্রত্যেক বৃহস্পতিবারে রাইসা আর রাফি দুজনে হোটেলে যায়, একসাথে সময় কাটিয়ে রাত 9টা কি 9:30টার দিকে বাসায় ফেরে। কিন্তু আজ সবে মাত্র 8টা। যত সম্ভব রাফি যায়নি বলে প্ল্যান ভেস্তে গেছে। আমার মুখে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। বেশ হয়েছে। আমাকে চুপচাপ ভাবতে দেখে রাইসা বলে, কিরে আপু, তুই আবার কি ভাবতে শুরু করলি? আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে। আমি বললাম, তুই বরং ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। রাইসা ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল, কিন্তু একবারও রাফির কথা জিজ্ঞেস করলো না। এদিকে আমি রুমে যেতেই রাফি বলে, কে এসেছে গো? আমি বললাম, কে আবার? রাইসা। রাফি বলে, ও আজ এত তাড়াতাড়ি চলে এলো যে? ওর তো বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে দেরি করে আসার কথা। আমি বললাম, কিন্তু ওর এক বান্ধবী অসুস্থ হয়ে পড়ার কারণে তাড়াতাড়ি চলে এসেছে। রাফি এক রাশ বিরক্ত নিয়ে বলে, কাবাবের মধ্যে হাড্ডি তোমার ওই বোন এসেছে যখন আর একটু দেরি করে আসতে পারলো না? দিল তো ভালো মুহূর্তটাকে খারাপ করে। বুঝতে পারলাম ওর চাহিদা পূরণ না হওয়াতে ওর খুব অস্বস্তি হচ্ছে। কিন্তু কথাগুলো কি সে কিছু আড়াল করার জন্য আমাকে শোনাচ্ছে, নাকি সত্যিই তার মনের কথা? যাই হোক, তবে আমিও ওদের বুঝতে দেব না যে আমি ওদের সন্দেহ করছি। তাই আমি এবার নিজেকে স্বাভাবিক করে ওর কাছে এসে ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বললাম, রাগ করছো কেন? এমনটা নয় তো যে তুমি আর আমি কোথাও চলে যাচ্ছি। সারা রাত তো পড়ে আছে নাকি? এবার ওঠো, ফ্রেশ হয়ে খেতে আসো। রাফি আর কিছু না বলে ফ্রেশ হয়ে খেতে বসলো। তারপর আমরা তিনজন একসাথে খেয়ে উঠলাম। রাইসা রুমে চলে যাচ্ছিল দেখে আমি ডেকে বললাম, ব্যাগপত্র গুছিয়ে নে, কাল সকালে তোকে হোস্টেলে দিয়ে আসবো। আমার কথা শুনে রাইসা রাফির দিকে তাকালো। রাফিও এক নজর রাইসার দিকে তাকিয়ে রুমে চলে গেল। রাইসা ঠিক আছে বলে সেও রুমে চলে গেল। কিন্তু রাফি একটিবারের জন্য আমাকে জিজ্ঞেস করলো না যে আমি হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলাম। তবে আমার এই সিদ্ধান্ত রাফিকে মনে মনে অনেক ভাবাচ্ছে, কারণ এই 2 বছর রাইসা আমাদের এখানে থেকে পড়াশোনা করছে, সব খরচ রাফি দিচ্ছে। এই নিয়ে আমি কখনো আপত্তি করিনি, এমনকি সেও কখনো আপত্তি করেনি। সব কিছু তো ঠিক চলছিল, কিন্তু ওই যে আমার স্বপ্নটা আমাকে বাধ্য করেছে সব কিছু করতে। লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আমি জানি না, যদি বাস্তবে সত্যি হয়ে থাকে তখন। না, আমি আর রিস্ক নিতে চাই না। এসব ভেবে আমি সব কিছু গুছিয়ে রুমে গিয়ে দেখি রাফি হেলান দিয়ে শুয়ে আছে। আমাকে আসতে দেখে সে বলে, কি গো, তোমার হয়েছে? আমি বললাম, হয়েছে। আমি ওর পাশে বসে ওকে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাফি বলে, কি কথা বলো? আমি বললাম, আসলে আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। আমার কথা শুনে সে খুব অবাক হলো। বিয়ের এতগুলো বছর কেটে যাওয়ার পর হঠাৎ কেন আমি পড়াশোনা করতে চাইছি, এটা কোনোভাবেই মাথায় আসছে না ওর। সে আমার দিকে অপলক্ষীনভাবে তাকিয়ে আছে।
আমি বললাম, কি হলো? অমন করে তাকিয়ে কি দেখছো? কথা বলছো না যে? আমার কথায় যেন ওর ধ্যানভঙ্গ হলো। রাফি এবার উঠে বসে পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরে আমার ঘাড়ে একটা কিস করে বলে, তুমি পড়াশোনা করতে চাও সেটা তো ভালো কথা। আমি কি কখনো তোমাকে কোনো কিছুতে না করেছি? তা আমার বউটা কোন কলেজে ভর্তি হবে শুনি? আমি বললাম, এখনো ভাবিনি কোন কলেজে ভর্তি হব। বাবাকে বলেছি, বাবা যে কলেজে ভর্তি হতে বলবে সেখানেই ভর্তি হব। আমার মুখে এই কথা শুনে রাফি আমার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে বলে, তুমি তুমি বাবার সাথে কথা বলেছ? আমি বললাম, হুম। রাফি বলে, কখন, কবে? আমি বললাম, আজ সকালে তুমি অফিসে যাওয়ার পর। রাফি বলে, তুমি বাবার সাথে কথা বলেছ? এটা শুনে আমি বিশ্বাস করতে পারছি না। এই 5 বছরে আমি তোমাকে একবারও দেখিনি বাবার সাথে কথা বলতে। তুমি যে বাবার সাথে অভিমান করেছিলে, তাহলে এবার তোমার অভিমান ভেঙেছে। আমি বললাম, হুম, আর কত? অনেক তো হলো রাগ অভিমানের পালা। রাফি বলে, সত্যি আমি খুব খুশি হয়েছি তোমার কথা শুনে। রাফি মুখে যতই খুশি প্রকাশ করুক না কেন, সে মনে মনে আমাকে নিয়ে অন্য কিছু ভাবছে। হঠাৎ আজকে আমার এতটা পরিবর্তন ও যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি বললাম, চলো ঘুমিয়ে পড়ি, সকালে আবার রাইসাকে হোস্টেলে দিয়ে আসতে হবে। আমার কথা শুনে রাফি আমার গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, এত তাড়াতাড়ি তো ঘুম আসবে না আমার। আমি বললাম, কেন, তোমার আবার কি কাজ আছে? রাফি আমার ঘাড়ের কাছে মুখ গুজে নাক ঘষতে ঘষতে বলে, কেন, তুমি জানো না সন্ধ্যার কাজটা যে আধুরা রয়ে গেল, মনে নেই? ওর কথা শুনে আমি লজ্জা পেয়ে বললাম, তুমিও না সেই আগের মতোই থেকে গেলে। রাফি বলে, আর তুমি বুঝি বদলে গেছো? তুমিও তো ঠিক আগের মতোই আছো। এই বলে সে আমার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেতে লাগলো। ধীরে ধীরে বুকের উপর হাত দিয়ে নাইট ড্রেসের বাঁধনটা এক টানে খুলে দিল। অমনি নাইট ড্রেসটা কাঁধের 2 সাইড দিয়ে গলে কোমরের কাছে এসে আটকে রইল। এক টানে নিজের টি শার্ট খুলে আমাকে উন্মুক্ত বুকে জড়িয়ে নিল। শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে ভালোবাসার ছোঁয়া ভরিয়ে দিতে লাগলো। সে এক অন্যরকম অনুভূতি। তারপর আমরা আমাদের আধুরা কাজটা সম্পূর্ণ করে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা বানালাম। তারপর একসাথে খেয়ে রাইসাকে হোস্টেলে ছাড়ার জন্য গাড়িতে উঠে বসলাম। গাড়ি বলতে রাফির গাড়ি না, একটা ট্যাক্সি বুক করে ওকে নিয়ে বসলাম। রাফি অনেকবার বলেছিল যে সে আমাদের হোস্টেল অবধি ছেড়ে দেবে, কিন্তু আমি তার মুখের উপর না করে দিয়েছি। তাতেই সে চুপ হয়ে গেল। তারপর আমি রাইসাকে তার জন্য নির্ধারিত করা হোস্টেলে পৌঁছে দিয়ে হোস্টেলের লেডি ম্যানেজারের সাথে কথা বলে আবার বাসায় ফিরে এলাম। কিন্তু আমার মনের খচখচানি এখনও যায়নি। রাইসাকে হোস্টেলে দিয়ে এসেও আমার মন শান্ত হচ্ছে না, কারণ ওরা চাইলেই ফোনে যোগাযোগ করতে পারবে, এমনকি রাফি গিয়ে রাইসার সাথে দেখা করে আসতে পারে। এদিকে আমার বোন রাইসা, অন্যদিকে অফিসে নিতু, দুজনেই যেন আমার গলায় কাটা হয়ে আটকে আছে। আরও একটা বিষয় নিয়ে ভাবা দরকার। এই 5 বছরে আমি বাচ্চা নিতে অনেকবার ট্রাই করেছি, কিন্তু রাফি কোনো দিনও বাচ্চা নেওয়ার কথা বলেনি। কেন? বরং আমি ওকে প্রেশার দিয়েছি বাচ্চা নেওয়ার কথা বলে, কিন্তু সে বারবার একটা কথাই বলে, এত তাড়াহুড়ো কিসের বাচ্চা নেওয়ার? সময় হলেই বাচ্চা নেব। এর মধ্যে তার উদ্দেশ্য কি? প্রতিদিন কিসের মেডিসিন আমাকে খেতে দেয়? বিয়ে হওয়ার পর থেকে দেখছি প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসে। কিসের ইঞ্জেকশন এগুলো? বললেই বলে, ও কিছু না, তুমি অনেক দুর্বল। তাই ডাক্তার বলেছে যতদিন না তোমার দুর্বলতা যাচ্ছে ততদিন 6 মাস অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন মারতে হবে। আচ্ছা, মানুষের দুর্বলতা কি 5 বছর ধরে থাকে? আমি তো পরিপূর্ণ সুস্থ, পুরো সংসার নিজের হাতে সামালছি। রাফির সবকিছু দেখাশোনা আমি করি, শারীরিক মিলনের দিক দিয়েও কোনো অপূর্ণ রাখিনি। তাহলে দুর্বলতা কিসে? নাকি আমার বাচ্চা না হওয়ার জন্য এই মেডিসিন আর ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আমাকে? না, এভাবে চলতে দেওয়া যায় না। যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে তো আমি কোনোদিনও মা হতে পারবো না। এই তো আর 1 সপ্তাহ পরে আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে চেক আপ ও ইঞ্জেকশন মারার জন্য। তখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করব। এদিকে রাফি অফিসে গিয়ে রাইসাকে ফোন দিল। ফোনের স্ক্রিনে রাফির কল দেখে রাইসা তাড়াতাড়ি রিসিভ করলো। রাফি বলে, কেমন আছো? রাইসা বলে, আর কেমন আছো জিজ্ঞেস করছো তুমি? হঠাৎ আপুর যে কি হলো বুঝতেই পারলাম না। জোর জবরদস্তি করে হোস্টেলে উঠিয়ে দিল। কেন এমন করলো? তুমি কি কিছু জানো?
রাফি বলে, সত্যি বলতে রাইসা, আমি কিছুই জানি না। ওর মনে যা আসছে তাই করছে। তোমাকে বলেছে কি না আমি জানি না। কাল রাতে খাওয়া দাওয়ার পর রুমে এসে হঠাৎ সে আমাকে বলে সে নাকি আবার পড়াশোনা শুরু করবে। সত্যি বলতে আমি তো ওর কথা শুনে একদম অবাক হয়ে গেছি। বিয়ের এতগুলো বছর পর পড়াশোনা করতে চাইছে, কেমন আজীব লাগছে না? রাইসা অবাক হয়ে বলে, বলো কি? আমি তো জানি না, আপু তো আমাকে কিছু বলেনি। আচ্ছা, কি হচ্ছে এসব বলো তো? কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। রাফি বলে, জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তো শুধু ভয়ে আছি আমার প্ল্যান না ভেস্তে যায়। যেটা আমি গোপন করে এসেছি সেটা কোনোভাবে ও জেনে না যায়। যদি একবার জেনে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? রাইসা বলে, সত্যি কখনো চাপা থাকে না। তুমি নিশ্চয়ই জানো, এখন না হলেও এক যুগ পরে হলেও সবকিছু কিন্তু সামনে আসবে। রাফি বলে, তার জন্যই তো এত পরিকল্পনা। সত্যি বলতে তোমার সঙ্গ না পেলে আমি কিছুই করতে পারতাম না। তুমি যেভাবে আমাকে বোঝো হয়তো এই পৃথিবীর কেউ আমাকে তেমন বোঝে না। রাইসা বলে, হয়েছে, আর তেল মালিশ করতে হবে না। এখন বলো সামনের প্ল্যান কি? রাফি বলে, আগে আমরা প্রত্যেক বৃহস্পতিবারে এক হতাম। এখন যখন তুমি হোস্টেলে চলে গেছো তাই আমরা মাসে অন্তত একবার মিলিত হব। রাইসা, তোমার পরামর্শ, তোমার সঙ্গ আমার চাই। তা না হলে যে আমি একা হয়ে যাব, বুঝতে পারছো তুমি? রাইসা বলে, আগামী সপ্তাহে আপুকে হসপিটালে নিয়ে যাবে তাই না? রাফি বলে, কিন্তু ভয় হচ্ছে। রাইসা বলে, টেনশন করো না, আর মাত্র একটা ইঞ্জেকশন, তারপরেই তো সবকিছুর সমাধান। তোমার আর আমার কোনো টেনশন থাকবে না। তুমি শুধু ডাক্তারের সাথে আগে একবার কথা বলে নিও, তাহলেই হবে, ব্যাস। আর কিছু? রাফি বলে, না, আপাতত তেমন কিছু নেই আর, তবে তোমাকে খুব মিস করব। রাইসা বলে, আমিও। তারপর রাফি ফোন রেখে দেয়। ফোন রাখার সাথে সাথে নিতু কেবিনে প্রবেশ করে। নিতু বলে, কি ব্যাপার, আজকাল দেখছি তুমি খুব মনমরা হয়ে থাকো। কি হয়েছে, কোনো সমস্যা? রাফি বলে, না, তেমন কিছু না। তুমি কি আমার প্রমোশনের ব্যাপারে বসের সাথে কথা বলেছ? নিতু বলে, বলেছি বই কি। ওই বুড়ো ফাজিলটা খুবই চালাক। বলে কি না আমাকে এক রাত তার সাথে কাটাতে হবে, তবেই সে তোমাকে প্রমোশন দেবে। রাফি অবাক হয়ে গেল ওর কথা শুনে। নিতু এসে পেছন থেকে রাফির গলা জড়িয়ে ধরে বলে, তুমি শুধু একবার অনুমতি দাও, আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দিচ্ছি। ভাগ্যক্রমে আমিও সেখানে উপস্থিত ছিলাম, কারণ বাসায় এসে আমার কেমন যেন অস্বস্তি শুরু হলো। বারবার কেন জানি মনে হচ্ছিল একবার অফিসে গিয়ে দেখা দরকার। রাফি অফিসে আছে নাকি আমার পেছনে পেছনে রাইসার সাথে দেখা করতে গেছে, তাই মূলত আমার অফিসে আসা। কিন্তু একই, এখানে তো দেখছি অন্য কিছু। প্রথম থেকে ওদের কি কথা হচ্ছিল আমি জানি না, আমি শুধু লাস্টের প্রমোশন করিয়ে দিচ্ছি কথাটা শুনেছি। আর নিতু রাফির গলা জড়িয়ে ধরে আছে। এইসব দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল। তাহলে কোনো কিছুই মিথ্যা না, সব সত্যি। আমার স্বপ্ন, আমার সন্দেহ, সবই সত্যি। এদিকে আমার রাগে ঘৃণায় পুরো শরীর থরথর করে কাঁপছে। রাফি আমার সাথে চিট করছে, কিন্তু কেন? আমি ওকে বাচ্চা দিতে পারছি না বলে তাই? কিন্তু বাচ্চা তো ওই নিতে চাইছে না, পরে পরে বলে 5 বছর কাটিয়ে দিয়েছে। তাহলে কি আমি ওর ভালোবাসার যোগ্য না? ইচ্ছে করছে ভেতরে গিয়ে ওদের হাতে নাতে ধরে যা ইচ্ছে নয় তাই বলি, কিন্তু না, আমাকে যে আরো প্রমাণ জোগাড় করতে হবে। এই ভেবে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে এলাম। বাসায় এসে বালিশ বুকে নিয়ে অনেকক্ষণ কান্না করলাম। কাকে এত বিশ্বাস করলাম আমি? দুনিয়ার সবকিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। প্রতিদিনের মতো দুপুর 2টার দিকে রাফি আমাকে ফোন করে বলে, আমার বোটা খাবার খেয়েছে। আমি তো অবাক, আজ সত্যিই অবাক লাগছে। ধোঁকা দেওয়ার পরেও এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? আমি কোনো রকম নিজেকে সামলে বললাম, না, এখন খাবো। রাফি বলে, তাহলে লক্ষ্মীটি, আর দেরি কেন? আমি লাইনে আছি, তুমি খেতে বসো। ওর কথাগুলো শুনে কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। দলা পাকিয়ে কিছু একটা যেন গলার কাছে এসে আটকে আছে। চোখ বন্ধ করে নিঃশব্দে কেঁদে ফেললাম। আমাকে চুপ দেখে রাফি বলে, কি হলো, ওঠো, তাড়াতাড়ি খেতে বসো। আজ যেটা নিজের চোখে দেখলাম, এটা দেখার পরেও কি আমার গলা দিয়ে খাবার নামবে? আমি বললাম, এই বলে চুপচাপ একটা প্লেটে খাবার নিয়ে খেতে বসলাম। তারপর ও ফোন রেখে দিল। রাফি ফোন রাখতেই আমি ডুকরে কেঁদে উঠলাম। মনে মনে বললাম, সত্যি হয়ে যাচ্ছে, সব সত্যি হয়ে যাচ্ছে। আমার সাথেই কেন এমন হচ্ছে? কিছু একটা মনে হতেই চোখের পানি মুছে বললাম, না,
আমাকে যে আরো অনেক কিছু জানতে হবে। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। এটা যখন সত্যি হয়েছে তাহলে রাইসার সাথে রাফির ওইটাও সত্যি হবে। আমাকে এখন পুরো দমে ওর পেছনে লেগে থাকতে হবে। কাল আমি আবার অফিসে যাব দারোয়ানের সাথে কথা বলতে, কারণ অফিসের দারোয়ানদের কাছেই অফিসের ভেতরের সব তথ্য পাওয়া যায়। এই ভেবে নিজেকে স্বাভাবিক করে নিলাম। এত সহজে ভেঙে পড়লে যে চলবে না। ও আসার আগে যা করার করতে হবে। আজ ওকে এমন একটা সারপ্রাইজ দেব যেটা ও ভাবতেই পারবে না। এসব ভেবে হ্যান্ডব্যাগ কাঁধে ঝুলিয়ে আবার বেরিয়ে পড়লাম। সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগে বাসায় ফিরে এলাম, কারণ সন্ধ্যার পরপরই রাফি চলে আসবে। তাই এদিকে রাফি অফিসের কাজ শেষ করে বের হবার সময় অফিসের ভেতরের একজন গার্ড বলে, স্যার স্যার একটা কথা আছে, একটু দাঁড়ান। গার্ডের কথা শুনে রাফি দাঁড়িয়ে গেল। গার্ড এসে বলে, স্যার আজ ভাবি এসেছিল। রাফি একটু অবাক হয়ে বলে, ভাবি? কোন ভাবি? গার্ড বলে, আরে স্যার আপনার ওয়াইফ। কথাটা শুনে রাফি চমকে ওঠে। রাফি ব্যস্ত হয়ে বলে, তোমাদের ভাবি কয়টা বাজে এসেছিল? গার্ড বলে, আপনিও না স্যার, ভাবি আপনার সাথে দেখা করতে এসেছিল। আর আপনি নিজেও জানেন না কয়টা বাজে এসেছিল? রাফি বলে, আসলে হয়েছে কি, আমি ঘড়ির টাইম দেখিনি। এখন বলো কয়টা বাজে এসেছিল? গার্ড বলে, ওই তো যখন নিতু ম্যাডাম ফাইল নিয়ে আপনার কেবিনে গিয়েছিল তার 2-4 মিনিট পর। এটা শুনে তো রাফি আরো ঘাবড়ে গেল। এবার রাফি ঘামতে শুরু করলো। রাফি আমতা আমতা করে বলে, তো তুমি শিওর তো যে ওই সময় তোমার ভাবি এসেছিল? গার্ড বলে, আরে স্যার আপনি তো জানেন আমার কাজ কি, সর্বক্ষণ এই করিডোরের সবকিছু চেক করা আর কার কি লাগে সেটা দেখা। যখন ভাবি এসেছিল তখন আমি ওই যে ওইখানকার একটা লাইট ঠিক করছিলাম, তাই আমার ভুল হতেই পারে না। কেন স্যার, কোনো সমস্যা? রাফি বলে, না কোনো সমস্যা না, তুমি তোমার কাজে যাও। আর অসংখ্য ধন্যবাদ তোমাকে বলার জন্য। কিন্তু এদিকে ভেতরে ভেতরে রাফি ঘাবড়ে আছে। যদি ওই সময় আমি অফিসের করিডোরে থাকি তাহলে নিশ্চয়ই নিতুর সাথে আমাকে দেখেছে, তাই হয়তো আমার সাথে দেখা না করে চলে গেছে। জানি না আজ ঘরে গেলে কি হবে, কিভাবে ওকে বোঝাবো, কিভাবে ওকে সামলাবো। এতক্ষণে হয়তো কান্নাকাটি করে নিজের হাল খারাপ করে ফেলেছে। মনে একরাশ ভয় আর দুশ্চিন্তা নিয়ে রাফি বাসায় আসে। দরজার কাছে দাঁড়িয়ে কাপা কাপা হাতে কলিং বেল প্রেস করে। ঘামে পুরো শরীর ভিজে চুপচুপ করছে। প্রতিদিনের তুলনায় আজ একটু বেশি ঘেমেছে মনে হচ্ছে। সেটা কি ভয়ের কারণে? সেটা সে নিজেও জানে না। কলিং বেল প্রেস করেছে বেশ কিছুক্ষণ সময় হয়ে গেল, অথচ দরজা খুলছে না। এবার সে আরো ঘাবড়ে গেল, হাত পা আরো বেশি কাঁপতে লাগলো। আবার কাপা কাপা হাতে কলিং বেল প্রেস করতে গিয়ে একসাথে 4-5 বার প্রেস করে ফেললো। ডান হাত উল্টিয়ে কপালের ঘাম মুছে নিল। এবার আমি দরজার কাছে এসে জিজ্ঞেস করলাম, কে এসেছে? রাফি কাপা কাপা গলায় বলে, আমি। দরজাটা খোলো। আমি বললাম, ও তুমি? কথাটা বলতে বলতে দরজা খুলে দিলাম। দরজা খুলে দিতেই আমাকে দেখে রাফি হতভ্রম হয়ে যায়। আমাকে দেখতে দেখতে ওর হাত থেকে কখন যে ব্যাগ ছুটে নিচে পড়ে যায় সেটা সে বুঝতেই পারলো না। ও যেন ভাবতে পারেনি বাসায় এসে এমন কিছু দেখবে। ভাবা তো দূর, কখনো স্বপ্নেও ভাবতে পারেনি এই জীবনে আমাকে এভাবে দেখবে। আমাকে দেখে যেন ওর চোখ ধাঁধিয়ে গেছে। আসলে আজ বিকেলে আমি ঘর থেকে বেরিয়ে পার্লারে গিয়েছিলাম নিজেকে একটু তৈরি করতে। এমনিতে আমি কিন্তু কম সুন্দরী নই, আমার সৌন্দর্য ফোটাতে মেকআপের প্রয়োজন হয় না। বিয়ের এই 5 বছরে কখনো নিজেকে এভাবে তৈরি করিনি, কারণ কখনো প্রয়োজন বোধ মনে করিনি। কিন্তু আজ যেন মনে হচ্ছে কিছু না কিছু কমতি আছে আমার মাঝে, যার জন্য রাফি আমাকে চিট করছে। তাই আজ নিজেকে নিজের মন মতো করে সাজিয়েছি। এদিকে রাফি আমার দিকে তাকিয়ে যেন হাক্কা বাক্কা রয়ে গেল। ওর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ও শুধু আমাকে পা থেকে মাথা পর্যন্ত জরিপ করছে। যে ভয় বুকে নিয়ে দুরু দুরু বুকে ঘামতে ঘামতে ঘরে এসেছে, সে ভয়টা এখন কোথায় যেন উধাও হয়ে গেল। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। আমি যখন দেখলাম রাফি কিছু বলছে না, শুধু ফ্যাল করে তাকিয়ে আছে, তখন আমি বললাম, এই তোমার কি হলো বলো তো? এভাবে দরজার বাহিরে দাঁড়িয়ে হাঁ করে আছো কেন? এখন কি বাহিরে দাঁড়িয়ে থাকবে নাকি ঘরের ভেতরেও আসবে? আমার কথায় রাফির চমক ভাঙলো। যে চোখের পাতা এতক্ষণ ধরে এক পলকও পড়েনি, ধ্যান ভঙ্গ হতেই এখন টিপ টিপ করে 2-3 বার চোখের পলক পড়লো। এবার সে বিস্ময়ে অবাক হয়ে বলে, তুমি? আমি বললাম, হ্যাঁ আমি। এই
তোমার কি হয়েছে বলো তো? এমন ভাব করছো যেন তুমি আমাকে আগে দেখোনি। রাফি বলে, আরে আমি তোমাকে দেখিনি তা নয়, তোমার সাথে আমি 5 বছর ধরে সংসার করছি, কিন্তু এই রূপে তোমাকে কখনো দেখিনি। আমি বললাম, কেন? দেখতে কি ভালো লাগছে না? ভালো তো লাগার কথা। এই যে এই ড্রেসটা তো তুমি এনেছিলে আমার জন্য, কিন্তু কখনো পরা হয়নি। আজ কেন জানি মনে হলো একটু পরি, তাই পরেছি। তোমার যখন ভালো লাগছে না তাহলে খুলে ফেলি। এই বলে আমি রুমের দিকে যেতে চাইলে তখনই হঠাৎ রাফি এমন একটা কাণ্ড করলো, তা দেখে তো আমি অবাক। পুরুষ মানুষ যে এত ধূর্ত, এত চালাক হয় তা আমি রাফিকে না দেখলে বুঝতেই পারতাম না। এত নিখুঁত অভিনয় করে কি করে? এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।